আগের 3টে ভিডিওতে আমি ক্লাস 10-এর 3টে লেসন পড়িয়েছিলাম। আজকের ভিডিওতে ক্লাস 10-এরই লেসন 4 পড়াবো। যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা চ্যানেলের প্লেলিস্টে গিয়ে টেক্সট বুক নামক প্লেলিস্ট আছে, সেখান থেকে দেখে নিতে পারো। আজকের এই ভিডিওতে মাই ওন ট্রু ফ্যামিলি পড়াবো। প্রথমে এই কবিতার মানে বলবো, তারপরে প্রশ্ন উত্তর করাবো, রাইটিংও করাবো। তাই যারা ক্লাস 10-এ পড়ো তারা লেসন 4 বের করে নেবে। দেখো, মাই ওন ট্রু ফ্যামিলি, আমার নিজের সত্যিকারের পরিবার। এর লেখক হলেন ইংলিশ কবি টেড হিউজ। এই কবির পুরো নাম হচ্ছে এডওয়ার্ড জেমস টেড হিউজ। এই কবি এই কবিতার মাধ্যমে বোঝাতে চেয়েছেন মানুষদেরকে প্রকৃতির প্রতি সচেতন হওয়া উচিত, যত্নবান হওয়া উচিত। এবার কবিতাটা দেখো। Once I crept in an oak wood. I was looking for a stag. এক সময় আমি ওক বনের মধ্য দিয়ে যাচ্ছিলাম একটা পুরুষ হরিণ খোঁজার উদ্দেশ্যে। I met an old woman there, all nobly stick and rag. আমি সেখানে একজন বৃদ্ধ মহিলাকে দেখেছিলাম, তার হাতে গাঁটওয়ালা লাঠি ছিল আর পরনে ছেঁড়া কাপড় ছিল। She said, I have your secret here inside my little bag. তিনি বললেন, আমার এই ছোট্ট ব্যাগের ভেতরে তোমার গোপন কথা আছে। Then she began to cackle and I began to quack. তারপরে তিনি খ্যাক খ্যাক করে হাসতে লাগলেন আর আমি কেঁপে উঠলাম। She opened up her little bag and I came twice awake. তিনি তার ব্যাগের মুখটি খুললেন এবং আমি দ্বিগুণ সচকিত হয়ে উঠলাম। Surrounded by a staring tribe and me tied to a stake. আমার চারপাশে আদিবাসী লোকজন ঘিরে ছিলেন আর আমি একটা খুঁটিতে বাঁধা ছিলাম। They said, we are the oak trees and your own true family. তারা বলল, আমরা হলাম ওক গাছ, তোমার সত্যিকারের নিজের পরিবার। We are chopped down, we are torn up, you do not blink an eye. আমাদেরকে কেটে ফেলা হয়, আমাদেরকে উপড়ে ফেলা হয়, কিন্তু তোমরা চোখের পলকও ফেলো না। Unless you make a promise now you are going to die. যতক্ষণ না তুমি প্রমিস করছো ততক্ষণ যদি না তুমি এখন প্রমিস করবে, তুমি এখনই মারা যাবে। Whenever you see an oak tree felled, swear now you will plant two. যখন তুমি দেখবে একটা ওক গাছকে কেটে ফেলা হয়েছে, প্রতিজ্ঞা করো তুমি দুটো লাগাবে। Unless you swear, the black oak bark will wrinkle over you. যদি তুমি প্রতিজ্ঞা না করো তাহলে গাছের কালো ছাল তোমাকে আটকে ধরবে। And root you among the oaks where you were born but never grew. আর ওক গাছের ভেতরে নিয়ে চলে যাবে যেখানে তুমি জন্মগ্রহণ করেছো কিন্তু বেড়ে ওঠোনি। This was my dream beneath the boughs, the dream that altered me. গাছের ডালের নিচে বসে
দেখা এটা ছিল আমার স্বপ্ন, যেটা আমাকে বদলে দিয়েছে। When I came out of the Oakwood back to human company, my work was the work of a human child, but my heart was a tree. যখন আমি ওক বন থেকে বেরিয়ে আসলাম মানুষের সহচার্যে, তখন আমার হাঁটা ছিল একটা মানুষের বাচ্চার হাঁটার মতন, আর আমার হার্ট ছিল একটা গাছের। আশা করি তোমরা এই কবিতার মানে বুঝতে পেরেছ। আচ্ছা, এবার কম্প্রিহেনশন এক্সারসাইজের প্রথমের প্রশ্নগুলো দেখো। আচ্ছা, এবার কম্প্রিহেনশন এক্সারসাইজের একের প্রশ্নগুলো দেখো। ক্রিপিং ইন অ্যান ওক উড, দ্য পোয়েট ওয়াজ লুকিং ফর এ। ওক গাছের বনে যাওয়ার সময় কবি কি খুঁজছিলেন? গোট, রাইনোসেরাস, স্ট্যাগ না বাফেলো? কবি খুঁজছিলেন একটা পুরুষ হরিণ, স্ট্যাগ। আচ্ছা, দ্বিতীয় প্রশ্নটা দেখো। Whenever an oak tree is felled, the number of trees the poet must plant is. যখনই একটা গাছকে কেটে ফেলা হবে সেটা দেখে কবি কটা গাছ লাগাবে? দুটো, তিনটে, চারটে না পাঁচটা? একটা গাছের বদলে কবিকে দুটো গাছ লাগাতে বলা হয়েছিল, তাই টু আনসার হবে। When the poet came out of the oak wood, his heart was that of a. যখন কবি ওক গাছের বন থেকে বেরিয়ে এসেছিলেন তার হার্ট ছিল কার মতন? তার হার্ট ছিল একটা গাছের মতন। এবার দুইয়ের ট্রু ফলস গুলো দেখো। The old woman held the poet's secret in her little bag. বৃদ্ধ মহিলাটি কবির গোপন কথাগুলো তার ছোট ব্যাগে ধরে রেখেছিলেন। এটা ঠিক কথা, তাই ট্রু হবে। এবার সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে কি লিখবে? এই যে প্রশ্নটা আছে এই লাইনটাই খুঁজে সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হয়। মনে রাখবে, সাপোর্টিং স্টেটমেন্ট নিজে থেকে বানানো যায় না, বইয়ের লাইন নিয়ে তুলে লিখতে হয়। আচ্ছা, তাহলে লিখে দিই। She said, I have your secret here. Inside my little bag. আচ্ছা, দ্বিতীয় প্রশ্নটা দেখো। The tree tribe said that the poet is bothered to see the chopping down of oak trees. গাছের যে আদিবাসী রূপ ছিল তারা বললেন যে এই গাছ কাটা দেখে কবি বিরক্ত হয়ে যেতেন বা কবির কষ্ট হতো। এটা ভুল কথা, তাই ফলস হবে। এবারে সাপোর্টিং স্টেটমেন্ট কোনটা হবে দেখো।
উই আর chopping down we are torn up you do not blink an eye আচ্ছা সি এর প্রশ্নটা দেখো দ্য পোয়েট নেভার কেম আউট অফ দ্য ওক উড কবি কি ওক গাছের বন থেকে ফিরে আসেনি ফিরে এসেছিলেন তাহলে এই কথাটা ফলস হবে আচ্ছা এর সাপোর্টিং স্টেটমেন্ট লিখে when I came out of the oak wood, comma back to human company আচ্ছা এটুকু লিখলেই হবে এখানে ফুল স্টপ দিয়ে দিতে পারো এবার তিনের প্রশ্নগুলো দেখো when did the poet come twice awake কবি আবার চকিত হয়েছিল কখন আনসারটা দেখো the poet came twice awake when the old woman opened her little bag যখন বৃদ্ধ মহিলাটি তার ছোট ব্যাগ খুলেছিলেন তখন কবি আবার শিহরিত হয়ে উঠেছিলেন দ্বিতীয় প্রশ্ন দেখো হোয়াট উড হ্যাপেন টু দ্য পোয়েট ইফ হি ফেলড টু মেক দ্য প্রমিস যদি কবি প্রমিস করতে ব্যর্থ হতেন তাহলে তার সঙ্গে কি ঘটতো the poet would die if he failed to make the promise যদি কবি প্রমিস করতে ব্যর্থ হতেন তিনি মারা যেতেন সিএল প্রশ্ন দেখো হোয়াট ওয়াজ ইট দ্যাট অল্টার্ড দ্য পোয়েট কবিকে পাল্টে দিয়েছিল সেটা কি ছিল that was a dream beneath the
beneath the that was a dream beneath the boughs of the poet. That altered the poet. ওইটা ছিল কবির গাছের ডালের নিচে দেখা স্বপ্ন, যেটা কবিকে চেঞ্জ করে দিয়েছিল। এবার 4-এর ন্যারেশন চেঞ্জের প্রশ্নগুলো দেখো। রাহুল আস্কড দীপা, উইল ইউ গো টু স্কুল টুডে? রাহুল দীপাকে জিজ্ঞাসা করলো কি আজকে তুই স্কুলে যাবি? এর আনসারটা দেখো। রাহুল asked দীপা if, দীপার জন্য সি হবে, if she, উইলের জন্য উড হবে, if she would go to school টুডে, এর বদলে হবে দ্যাট ডে, ফুল স্টপ। এটা জিজ্ঞাসা করা আছে আর কনফার্ম নেই, সেই জন্য এইখানে ইফ বসেছে। আর যদি কনফার্ম থাকতো তাহলে দ্যাট বসতো। এখানে ইফ বা ওয়েদার বসানো যাবে। ন্যারেশন চেঞ্জের আলাদা করে ভিডিও বানানো আছে, তোমরা ওই ভিডিওগুলো দেখে ন্যারেশন চেঞ্জ শিখতে পারো। এখন শুধু আনসারগুলো লিখে দিচ্ছি। রিতা সেড টু আয়েশা, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। রিতা asked for, আচ্ছা এটাকে এভাবে লিখলে বড় আনসার হয়ে যাবে। রিতা requested Aisha to give me আছে Aisha to give her a glass of water। 20 मिनट और लगेगा। इसका मतलब आधा घंटा से ज्यादा। 3-এর সময় পড়ানো আছে তো। এবার সি এর প্রশ্নটা দেখো। The old woman told the little girl, may you be happy। বৃদ্ধ মহিলাটি ছোট মেয়েটিকে বললেন তুমি খুশি থাকো। এর আনসারটা দেখো। The old woman wished that the
লিটিল গার্ল মাইট বি হ্যাপি। বৃদ্ধ মহিলাটি হুইস করলেন, প্রার্থনা করলেন বা আশা করলেন যে ছোট মেয়েটি যেন খুশিতে থাকে। এবার 5 প্রশ্নগুলো দেখো। এতে ডু অ্যাজ ডাইরেক্টেড এর 3টে প্রশ্ন আছে। প্রথম প্রশ্নটা হচ্ছে রঞ্জন সেড হু ডাজ নট নো দ্য নেম অফ রবীন্দ্রনাথ। এর মানে রঞ্জন বলল রবীন্দ্রনাথের নাম কে জানে না। এই সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বানাতে হবে, মানে প্রশ্নবোধক থেকে হ্যাঁ বাচক সেন্টেন্স বানাতে হবে। এর আনসারটা দেখো। দেখো এইগুলো হচ্ছে ট্রান্সফরমেশনের সেন্টেন্স। এতে সেন্টেন্সের মিনিং চেঞ্জ করলে হবে না, সেন্টেন্সের গঠন চেঞ্জ করা যাবে। এবার প্রথম সেন্টেন্সের মানেটা আছে রবীন্দ্রনাথের নাম কে জানে না, তাহলে আমাদেরকে এই মানেটাই ধরে রাখতে হবে। তাহলে আমি বলতে পারি রঞ্জন বলল রবীন্দ্রনাথের নাম সবাই জানে। এতে জিজ্ঞাসা করা আছে রবীন্দ্রনাথের নাম কে জানে না, এর মানে সকলেই জানে। রঞ্জন সেড, এখানে দ্যাটও লেখা যাবে, ডাবল কোটেশনে লিখে দিলেও হবে। Everyone knows the name of Rabindranath. এখানে নট নেই আর প্রশ্ন জিজ্ঞাসা করা নেই, তাই এই সেন্টেন্সটা হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স। দ্বিতীয় সেন্টেন্স দেখো, সঙ্গীতা রানস ফাস্টার দ্যান এনি আদার গার্ল ইন হার ক্লাস। সঙ্গীতা তার ক্লাসে অন্য মেয়েদের তুলনায় জোরে দৌড়ায় বা দ্রুত দৌড়ায়। রিরাইট ইউজিং পজিটিভ ডিগ্রি অফ ফাস্টার। ফাস্টারের পজিটিভ ডিগ্রি ইউজ করে সেন্টেন্সটাকে আবার লিখতে হবে। অথবা আমি বলতে পারি এখানে দেন আছে, মানে এটা কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে। আর এটাকে পজিটিভ ডিগ্রিতে লিখতে হবে। আচ্ছা, পজিটিভ ডিগ্রিতে 3 রকমের রুলস দেখা যায়। এটা হচ্ছে টাইপ 1 এর রুলস অনুযায়ী প্রশ্ন লেখা। ডিগ্রি চেঞ্জে গঠনগত 3 টাইপের রুলস থাকে, টাইপ 1, টাইপ 2 আর টাইপ 3। এটা প্রথম টাইপের প্রশ্ন। আর প্রথম টাইপের প্রশ্নতে পজিটিভ ডিগ্রি বানাতে হলে শুরুতে নো আদার লিখতে হয়। নো আদার গার্ল ভার্ব আছে রানস, রানস অ্যাজ ফাস্ট অ্যাজ
সঙ্গীতা, in her class। এখানে এনি আদারের বদলে নো আদার বসলো, তারপরে পার্সনটা বসাতে হয়, তারপরে ভার্ব, তারপরে অ্যাজ ফার্স্ট অ্যাজ। এই তিনটে দেখে বোঝা যাচ্ছে এইটা পজিটিভ ডিগ্রি সেন্টেন্স হচ্ছে। অ্যাজ ফার্স্ট অ্যাজ, তারপরে নেম, তারপরে পরিপূরক লিখে দিতে হয়। সের প্রশ্নটা দেখো, কৌশিকী ব্লেমড হার ফ্রেন্ড ফর দ্য ট্রাবল। কৌশিকী তার বন্ধুকে ঝামেলার জন্য দোষী আরোপ করলো। রিরাইট ইউজিং দ্য নাউন ফর্ম অফ ব্লেমড। ব্লেমড একটা ভার্ব ফর্ম হচ্ছে, এটাকে নাউন বানিয়ে সেন্টেন্সটাকে আবার লিখতে হবে। ব্লেম মানে দোষারোপ করা। এর আনসারটা দেখো কিভাবে লিখতে হবে। কৌশিকী laid the blame for the trouble on her friend। এখানে দেখো ব্লেম একটা নাউন হিসেবে এখানে বসানো হয়েছে। এবার নাউন হচ্ছে কি করে বুঝবে, এই আগে আর্টিকেল বসানো আছে। মনে রাখবে যে ওয়ার্ডের আগে আর্টিকেল থাকে এ এন অথবা দা, সেই ওয়ার্ড একটা নাউন ওয়ার্ড হয়। এবার ব্লেম এখানে নাউন হয়ে গেল। আর লেড, লে মানে রাখা অথবা তার উপরে বসিয়ে দেওয়া, তাকে আরোপিত করা। তাহলে কৌশিকী তাকে দোষ আরোপ করলো তার বন্ধুকে ওই ঝামেলাটার জন্য। এখানে শুধু আনসারই আমি লিখেছি আর সংক্ষেপে বুঝেছি। তোমরা যদি ডিটেলসে এইগুলোর এক্সপ্লেনেশন চাও, সেন্টেন্সের অর্থগত ক রকমের ভাগ থাকে, নেগেটিভ, অ্যাফার্মেটিভ, পজিটিভ, ইন্টারোগেটিভ, সেগুলো আলাদা ভিডিওতে জানতে পারবে। তারপরে ডিগ্রি চেঞ্জের যতগুলো রুলস থাকে সেগুলো আলাদা ভিডিওতে বলা আছে। নাউন কিভাবে বানাতে হয়, ভার্ব কিভাবে বানাতে হয়, অ্যাডজেক্টিভ কিভাবে বানাতে হয়, এই নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ এগুলো তৈরি করা তোমরা আলাদা ভিডিও থেকে জানতে পারবে। তাই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সেখান থেকে ট্রান্সফরমেশনের, ডিগ্রি চেঞ্জের, টাইপস অফ সেন্টেন্সের ভিডিওগুলো তোমরা দেখতে পারো। এবার তোমরা বই দেখো, 6 একটা নোটিশ লিখে দেওয়া আছে। আমি এই নোটিশটা আর লিখে দিচ্ছি না, তোমরা বই থেকে লিখে নেবে। 7 একটা নোটিশ আছে, কি বলা আছে দেখো, ইয়োর স্কুল ইজ গোয়িং টু হোস্ট দ্য ইন্টার স্কুল ডিস্ট্রিক্ট স্পোর্টস কম্পিটিশন। সাপোজ ইউ আর দ্য সেক্রেটারি অফ দ্য স্পোর্টস ক্লাব অফ ইয়োর স্কুল। রাইট এ নোটিশ উইদিন 100 words calling students to participate in the competition. Mention the time, date and venue of the competition. Your notice should be countersigned by the headmaster of your school. মানে স্কুলে
একটা ইন্টার স্কুল ডিস্ট্রিক্ট স্পোর্টস কম্পিটিশন হবে, মানে আশেপাশের যত স্কুল আছে সেই স্কুলগুলো আমাদের স্কুলে এসে ওই স্পোর্টস কম্পিটিশনে অংশগ্রহণ করবে। আর আমি স্কুলের স্পোর্টস ক্লাবের সেক্রেটারি হিসেবে স্টুডেন্টসদের পার্টিসিপেট করার জন্য একটা নোটিশ লিখব, আর তাতে স্কুলের হেডমাস্টার বা হেডমিস্ট্রেসের সাইন দিতে হবে। তাহলে দেখো নোটিশটা কিভাবে লিখছি। নোটিশ লিখতে হলে বিশেষ করে স্কুলের নোটিশ ফার্স্টে স্কুলের নাম লিখতে হবে, ABC হাই স্কুল। তোমরা তোমাদের স্কুলের নাম লিখে নেবে। তারপরে নোটিশ শব্দটা লিখতে হবে। এরপরে এর ঠিক নিচে ডান দিকে যে তারিখে নোটিশ লেখা হবে সেই তারিখটা দিতে হবে। আজকে 20 এপ্রিল, কমা 2026। তারপরে কি নিয়ে কম্পিটিশন সেটা লিখতে হবে, আর ছোট করে লিখতে হবে। আমি লিখে দিই SPORTS স্পোর্টস কম্পিটিশন। আচ্ছা, এইভাবে ছেড়ে দেবে। তারপরে লেখা শুরু করতে হবে। লেখা শুরু করে দিই। All the students are hereby informed that our school is going to host a এখানে an হবে, an inter school district sports competition, inter school district sports competition।
class 8 to class 12 can participate in this competition. In this competition আর কি কি লিখতে বলেছে? Calling students to participate in the competition. Mention time, date and venue of the competition. The competition will be held on 21 21st May 2026 at the schools playground. The students can enroll their names by their names to the sport teacher by 15th May 2026 আর কি লিখতে বলেছে? টাইম, ডেট, ভেন্যু। The competition will be started at 12 o'clock.
আচ্ছা, এইটুকু নোটিশটা লিখলাম। এবার তোমাদেরকে আরো কিছু লিখতে হবে। প্রথমত নিচে বাঁদিকে লিখতে হবে কাউন্টার সাইন্ড হেডমাস্টার, আর ডান দিকে নিচে লিখতে হবে স্পোর্টস সেক্রেটারি। এবিসি হাই স্কুল স্পোর্টস সেক্রেটারি, আর নিচে তোমাদের স্কুলের নাম লিখে দেবে। মনে রাখবে, স্কুলের নোটিশ লিখতে হলে বাঁদিকে নিচে কাউন্টার সাইন্ড লিখে তার নিচে হেডমাস্টার অথবা হেডমিস্ট্রেস লিখে দিতে হয়। তাহলে এটা স্কুলের কর্তৃপক্ষ থেকে স্টুডেন্টসদের জানানো হচ্ছে সেটা বোঝা যায়। আর এর দায়িত্বে কে আছে? স্কুলের স্পোর্টস সেক্রেটারি। আচ্ছা, এর মানেটা একবার বলে দিচ্ছি। আমাদের স্কুলের সব স্টুডেন্টসদেরকে জানানো যাচ্ছে যে আমাদের স্কুল একটা ডিস্ট্রিক্ট স্পোর্টস কম্পিটিশন বা ডিস্ট্রিক্ট স্পোর্টস প্রতিযোগিতা করতে চলেছে। সেখানে আশেপাশের স্কুলগুলো অংশগ্রহণ করতে পারে। এই স্পোর্টসে ক্লাস 8 থেকে 12-এর ছেলেমেয়েরা অংশগ্রহণ করতে পারে। এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে 21শে মে 2026 তারিখে বেলা 12টার সময়। আর স্পোর্টস আয়োজিত হবে স্কুলের খেলার মাঠে। যে সমস্ত স্টুডেন্টসরা তাদের নাম লেখাতে চায় তারা তাদের স্কুলের স্পোর্টস টিচারের কাছে নাম লেখাতে পারে 15 মে 2026-এর এই ডেট পর্যন্ত। এরপরে আর নাম লেখানো হবে না। আশা করি এই ভিডিও থেকে তোমরা ক্লাস 10-এর লেসন 4 সম্পূর্ণটা বুঝতে পেরেছো। মাই ওন ট্রু ফ্যামিলির যে কবিতাটা আছে তার মানে বুঝতে পেরেছো এবং সমস্ত কোশ্চেন আনসারগুলো সঠিকভাবে নিয়ে নিতে পেরেছো। যদি এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো, আর বন্ধুদেরকে ফ্যামিলি মেম্বারসদের শেয়ার করে দিও, তাকে তারাও এই ভিডিওগুলো দেখে এরকম ভিডিওগুলো দেখে লাভ পেতে পারে। এই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, তাকে পরের ভিডিওগুলো তোমরা নিজেদের মোবাইল থেকে দেখতে পারো। আমি এই চ্যানেলে ইংরেজি গ্রামার শেখাই, ক্লাস 5, 6, 7, 8, 9, 10, 11, 12 এগুলোর টেক্সট বুক পড়াবো, কোশ্চেন প্যাটার্ন, রোড ম্যাপ কী হবে সেগুলো সব বলবো। তাই তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, এতে তোমাদেরই লাভ। I will see you in the next video. Till then, bye.